স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, আওয়ামী লীগকে চূড়ান্ত নিষিদ্ধের প্রতিবাদে সরাসরি হাসিনার ক্ষোভ। সারা দেশে বিক্ষোভের ডাক দিলেন হাসিনা। আবারও মাঠে নামছেন আওয়ামী নেতাকর্মীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে যুদ্ধের অজুহাতে ব্যর্থতার আড়াল সার সেচ সংকটে কৃষকের আর্তনাদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আবু সাইদ হত্যা মামলা, ফাঁসির রায় শুনে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশ সদস্য বললেন, আমি এই রায় মানি না। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ঝুট দখলে যুবদলের দুপক্ষের সংঘর্ষ, গোলাগুলি, পথচারী সহ গুলিবিদ্ধ 2। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, মারা গেছেন এনসিপির বগুড়া জেলার নেত্রী রাফিয়া সুলতানা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আবু সাইদ হত্যা মামলা, 2 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, গণবিরোধী আইন পাশের অভিযোগ, সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, শেরপুর 3 আসনে কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা জামায়াতের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, লেবাননে আগ্রাসনের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, হরমুজ প্রণালীর অনিশ্চয়তায় তীব্র তেল সংকট, চীনের নেতৃত্বে নবায়নযোগ্য জ্বালানিতে ঝুঁকছে বিশ্ব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার ঝড় উঠেছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন। ভারতে নির্বাসিত অবস্থা থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক অডিও বার্তায় তিনি বলেছেন, এই নিষিদ্ধকরণ জনগণের গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত। তারিকের ফ্যাসিস্ট সরকার জুলাইয়ের চেতনাকে হত্যা করতে চায়। আমি সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিচ্ছি। হাসিনার এই বার্তা প্রকাশের পর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলো আবারও সক্রিয় হয়ে উঠেছে। দলের নেতাকর্মীরা ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জেলায় ছোট ছোট মিছিল, সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি শুরু করেছেন। অনেকে হাসিনা ফিরে আসুক, নিষিদ্ধকরণ প্রত্যাহার করো স্লোগান দিয়ে রাস্তায় নেমেছেন। দিল্লি থেকে ছড়িয়ে পড়া অডিও বার্তায় শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগকে চূড়ান্ত নিষিদ্ধ করার সিদ্ধান্ত সম্পূর্ণ অবৈধ ও অসাংবিধানিক। এটা একটি রাজনৈতিক প্রতিহিংসা। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তারেক রহমানের সরকার দখলদার। তারা জুলাই সনদ বাতিল করে গণভোটকে অস্বীকার করে এখন আমাদের দলকে পুরোপুরি মুছে ফেলতে চায়। কিন্তু আওয়ামী লীগ জনগণের দল, এই দলকে কেউ নিষিদ্ধ করতে পারবে না। তিনি আরও বলেন, আমি সারা দেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি, শান্তিপূর্ণভাবে রাস্তায় নামুন, বিক্ষোভ করুন, গণতন্ত্র ফিরিয়ে আনুন। আমি ফিরে আসব, জনগণের দাবিতেই ফিরব। এই বার্তায় তিনি আওয়ামী লীগকে চূড়ান্ত নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ফ্যাসিস্ট ষড়যন্ত্র বলে অভিহিত করেন। 2025 সালের মে মাসে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর সকল কার্যক্রম নিষিদ্ধ করে। 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনে দলটিকে অংশগ্রহণ থেকে বাদ দেওয়া হয়। এখন বিএনপি সরকার সেই অস্থায়ী নিষিদ্ধকরণকে আইনে পরিণত করার প্রক্রিয়া শুরু করেছে। সংসদে অ্যান্টি টেরোরিজম সংশোধন বিল 2026 পাসের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপ স্থায়ীভাবে নিষিদ্ধ করার পথ প্রশস্ত করা হয়েছে। সরকারের দাবি, জুলাই-আগস্ট 2024-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের ভূমিকা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু আওয়ামী লীগ এটিকে রাজনৈতিক প্রতিশোধ বলে প্রত্যাখ্যান করেছে। হাসিনার ডাকে সাড়া দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও সক্রিয় হয়ে উঠেছেন। ঢাকার ধানমন্ডি 32, শাহবাগ, রাজু ভাস্কর্য ও প্রেস ক্লাব এলাকায় ছোট ছোট মিছিল বের হয়েছে। ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতারা সমাবেশ করে বলছেন, নিষিদ্ধকরণ মানি না, হাসিনার ডাকে রাস্তায় নেমেছি। চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল সহ বিভিন্ন জেলায়ও প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে। নেতাকর্মীরা পোস্টার ও ব্যানারে লিখেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, হাসিনার খুব আমাদের শক্তি, গণতন্ত্র হত্যার প্রতিবাদে ঐক্যবদ্ধ হন। বিএনপির পক্ষ থেকে এই বিক্ষোভকে উস্কানিমূলক বলে অভিহিত করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন, তাদের কোনো রাজনৈতিক কার্যকলাপ আইনত অবৈধ। যারা রাস্তায় নামছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দস্তর থেকে বলা হয়েছে, হাসিনার বার্তা দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। বিশ্লেষকরা বলছেন, হাসিনার এই সরাসরি ডাকে আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের মনোবল বাড়বে। দলটি 2025 সাল থেকে নিষিদ্ধ থাকলেও ধীরে ধীরে
ছায়া কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। এখন হাসিনার খুব পূর্ণ বার্তা তাদের আবারও মাঠে নামার সাহস জুগিয়েছে। তবে অনেকে সতর্ক করে দিয়ে বলছেন, সরকার যদি কঠোর অবস্থান নেয় তাহলে দেশে নতুন করে সংঘর্ষের আশঙ্কা তৈরি হতে পারে। ভারতের ভূমিকা নিয়েও জল্পনা চলছে। আওয়ামী লীগ নেতারা দাবি করছেন, হাসিনার প্রত্যাবর্তনের জন্য ভারত এখনও সমর্থন দিয়ে যাচ্ছে। শেখ হাসিনার সরাসরি ক্ষোভ ও সারা দেশে বিক্ষোভের ডাকে আওয়ামী লীগ আবারও মাঠে নামছে। চূড়ান্ত নিষিদ্ধকরণের প্রতিবাদে এই আন্দোলন কতদূর গড়াবে ও সরকার কী পদক্ষেপ নেবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে নতুন এক সংকটের সূচনা করতে পারে। দেশবাসী উদ্বেগের সঙ্গে অপেক্ষায় রয়েছে পরবর্তী ঘটনা প্রবাহের। নিউজ প্রেজেন্স। এদিকে যুদ্ধের অজুহাতে ব্যর্থতার আড়াল, সারসেচ সংকটে কৃষকের আর্তনাদ। দেশের কৃষি এখন এক ভয়াবহ দ্বৈত সংকটের মুখে। একদিকে সার, অন্যদিকে সেচ। সরকারের ভাষ্যে সবকিছু নিয়ন্ত্রণে, কিন্তু মাঠের বাস্তবতা বলছে সম্পূর্ণ ভিন্ন গল্প। এই বৈপরীত্য আজ আর শুধু উদ্বেগের নয়, বরং সরাসরি ক্ষোভের কারণ কাগজে কলমে সাফল্যের গল্প লিখে কৃষকের জমিতে ফসল ফলানো যায় না। এটি বাস্তবতা, যা সরকার ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করছে। এরই বড় মৌসুম, দেশের খাদ্য উৎপাদনের প্রধান ভরকেন্দ্র। চলমান এই সময়ে কৃষকরা সবচেয়ে বেশি নির্ভর করেন সার ও সেচের ওপর। অথচ ঠিক এই সময়েই সার বাজারে কৃত্রিম সংকট, লাগামহীন মূল্যবৃদ্ধি এবং সেচের জন্য জ্বালানি সংকট একযোগে আঘাত এনেছে। সরকার বলছে পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি মজুদই থাকে তাহলে কৃষক বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছে কেন প্রকাশ্যে ডিলাররা সিন্ডিকেট গড়ে বাজার নিয়ন্ত্রণ করছে আর প্রশাসন নির্বিকার দর্শকের ভূমিকা পালন করছে? সম্প্রতি জাতীয় পত্রিকাগুলোতে প্রকাশিত একাধিক প্রতিবেদনে উঠে এসেছে, কৃষকরা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ইউরিয়া ও ডিএপি কিনতে বাধ্য হচ্ছেন। কোথাও রাতভর লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছেন না। উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় কৃষকরা অভিযোগ করেছেন, ডিলাররা গোপনে মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করছে। অথচ এসব অভিযোগের বিরুদ্ধে কার্যকর কোনো অভিযান বা শাস্তিমূলক ব্যবস্থা দৃশ্যমান নয়। এতে স্পষ্ট হয়ে উঠছে, এই সিন্ডিকেট চক্র কেবল সক্রিয়ই নয়, বরং পরোক্ষভাবে প্রশ্রয়প্রাপ্ত। এই প্রশ্নগুলোর কোনো জবাব সরকারের কাছে নেই, বরং মধ্যপ্রাচ্যের যুদ্ধকে সামনে এনে একটি দায় এড়ানোর সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে। নিঃসন্দেহে বৈশ্বিক পরিস্থিতির প্রভাব রয়েছে, কিন্তু সেই বাস্তবতাকে ঢাল বানিয়ে অভ্যন্তরীণ দুর্নীতি, অব্যবস্থাপনা ও অদক্ষতাকে আড়াল করার চেষ্টা, এটি সরাসরি দায়িত্বহীনতার পরিচয়। কৃষকের ভাষ্য আরও নির্মম। ডিজেল নেই, সেচ নেই, সময়মতো পানি নেই। কোনো এলাকায় পাম্প মালিকরা তেল না পেয়ে সেচ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। আবার কোথাও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সামান্য জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে। জাতীয় দৈনিকগুলোর প্রতিবেদনে এসেছে, কিছু অঞ্চলে জমি শুকিয়ে ফেটে যাচ্ছে, কারণ সেচ দিতে না পেরে কৃষকরা চাষাবাদই বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। এই অবস্থাকে যদি সরকার সংকট নয় বলে চালিয়ে দেয়, তাহলে তা কেবল অদক্ষতা নয়, এটি বাস্তবতা অস্বীকারের এক বিপজ্জনক ও উদ্দেশ্যপ্রণোদিত প্রবণতা। আরও উদ্বেগজনক বিষয় হল, একদিকে সরকার বলছে পর্যাপ্ত সার মজুদ আছে, অন্যদিকে জ্বালানি রেশনিংয়ের অজুহাতে রাষ্ট্রায়ত্ত সার কারখানার উৎপাদন বন্ধ করা হচ্ছে। শাহজালাল সার কারখানার উৎপাদন বন্ধের সিদ্ধান্ত প্রমাণ করে সরকার নিজেরাই জালে সামনে বড় ধরনের জ্বালানি ও সার সংকট অপেক্ষা করছে। তাহলে প্রশ্ন ওঠে, এই পূর্বাভাস থাকা সত্ত্বেও আগাম প্রস্তুতি কোথায় ছিল? নাকি ইচ্ছাকৃতভাবে পরিস্থিতিকে এই পর্যায়ে যেতে দেওয়া হয়েছে যাতে সিন্ডিকেটগুলো মুনাফা লুটতে পারে? বাংলাদেশের কৃষি ব্যবস্থার একটি বড় দুর্বলতা হল আমদানি নির্ভরতা। সার উৎপাদনের জন্য গ্যাস দরকার, আর সেই গ্যাসও বহুলাংশে আমদানি নির্ভর। বছরের পর বছর এই নির্ভরতা কমানোর কথা বলা হলেও বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। বিকল্প উৎস, নিজস্ব উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, জ্বালানি নিরাপত্তা সবই কাগজি পরিকল্পনায় সীমাবদ্ধ ঠেকেছে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, অতীতে কি কোনো উদ্যোগ নেওয়া হয়নি? বাস্তবতা হল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কৃষিখাতকে টেকসই করার জন্য কিছু দূরদর্শী পদক্ষেপ নেওয়া হয়েছিল। কৃষিতে ভর্তুকি বৃদ্ধি, সার সরবরাহ ব্যবস্থার ডিজিটাল নজরদারি, সেচ ব্যবস্থায় বিদ্যুৎ ব্যবহার বাড়ানোর উদ্যোগ এবং সার কারখানা আধুনিকরণের পরিকল্পনা, এই সবই ছিল দীর্ঘমেয়াদী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার অংশ। বিশেষ করে কৃষকদের জন্য প্রণোদনা প্যাকেজ ও সহজ শর্তে ঋণ সুবিধা অনেক ক্ষেত্রে উৎপাদন বাড়াতে সহায়ক হয়েছিল। কিন্তু বর্তমান বাস্তবতায় সেই ধারাবাহিকতা বজায় রাখা তো দূরের কথা, বরং নীতি। আরও জানিয়ে দেব, আবু সাইদ হত্যা মামলা ফাঁসির রায় শুনে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশ সদস্য বললেন, আমি এই রায় মানি না। জুলাই অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যার দায়ে পুলিশের সাবেক 2 সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাবেক সহকারী উপপরিদর্শক এএসআই আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। বৃহস্পতিবার 9 এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই রায় ঘোষণা করেন।
রায়ে এই মামলার মোট ২৮ জন আসামির মধ্যে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। রায় ঘোষণা শেষে ট্রাইব্যুনালের এজলাস থেকে বের করার সময় পুলিশের সাবেক এএসআই মোহাম্মদ আমির হোসেন ৩৫ চিৎকার করে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বললেন, আমি নির্দোষ, এই রায় মানি না মানব বা। আমি সরকারি চাকরি করেছি, আমি শুধু সরকারের হুকুম পালন করেছি, আমি সরকারের হুকুমের গোলাম। জয় বাংলা। আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান দোলন বলেন, শুধুমাত্র ডিগ্রি অফ পানিশমেন্টটুকু শুনতে পেয়েছি। পরিপূর্ণ রায়টি পাওয়ার পরে বিচার বিশ্লেষণ করে আপিল করব। আমরা এই রায় প্রত্যাশার নিরিখে সংক্ষুব্ধ এবং আমরা আইনে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করে আপিল বিভাগ থেকে প্রত্যাশা করছি খালাস পাব। আরও জানিয়ে দেব, ঝুট দখলে যুবদলের দুপক্ষের সংঘর্ষ, গোলাগুলি, পথচারী সহ গুলিবিদ্ধ 2। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি গার্মেন্টসের ছুট দখলে নিতে যুবদলের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির খবর পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে এক পথচারী মাদ্রাসা শিক্ষার্থীসহ 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 8 জন। বৃহস্পতিবার 9 এপ্রিল সকালে ফতুল্লার পঞ্চবটি চাঁদনী হাউজিং এলাকায় বেস্ট স্টাইল কম্পোজিট গার্মেন্টসের সামনে এই ঘটনা ঘটে। জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ও ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদের অনুসারীদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষের সূত্রপাত বলে স্থানীয় ও রাজনৈতিক সূত্রে জানা গেছে। সংঘর্ষে গুলিবিদ্ধ 2 জন হলেন ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকা মিয়ার ছেলে রাকিব 22, স্থানীয় আসমাউল হোসেনের ছেলে ও মাদ্রাসা ছাত্র ইমরান হোসেন 12। এদের মধ্যে ইমরানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। স্থানীয় ও রাজনৈতিক সূত্রে জানা গেছে, গত 5 আগস্টের পর বেস্ট স্টাইল গার্মেন্টস থেকে ঝুট নামাতেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির অনুসারী এনায়েতনগর ইউনিয়ন যুবদল স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শারজিল আহমেদ অভি। এই নিয়ে ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদের অনুসারীদের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। এই দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার সকালে ওই গার্মেন্টসের ঝুট দখলে নেওয়াকে কেন্দ্র করে অভি ও মাসুদের সমর্থকরা মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের শব্দে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হন মাদ্রাসা ছাত্র ইমরান হোসেন। ছুটির পর সে মাদ্রাসা থেকে বাসায় ফিরছিলেন বলে জানিয়েছেন তার বাবা আসমাউল হোসেন। আসমাউল হোসেন বলেন, আমার ছেলের পেটে গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি, এখনও সেখানে ভর্তি আছে। এই বিষয়ে জানতে চাইলে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, কারখানাটি থেকে আজ বৃহস্পতিবার ঝুট নামানোর কথা ছিল। কারখানাটি থেকে যারা বৈধভাবে ঝুট নামাচ্ছিলেন তাদের উপর হামলা চালানো হয়। তবে ঘটনাটি কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নয়, পুরোটা ব্যবসায়িক দ্বন্দ্ব, আর এতে আমি কোনোভাবেই জড়িত নই। আমি ঘুম থেকে উঠে ঘটনাটি জেনেছি। অভিযোগ প্রসঙ্গে জানতে চেয়ে ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদকে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি তিনি। এতে তার বক্তব্য জানা যায়নি। মাসুদের অনুসারী হিসেবে পরিচিত ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ বলেন, আমি এই ঘটনায় জড়িত নই। সংঘর্ষের খবর শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি বলেন, ঝুট নিয়ে দ্বন্দ্বের কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 2 জন গুলিবিদ্ধের খবর পেয়েছি। এদিকে মারা গেছেন এনসিপির বগুড়া জেলার নেত্রী রাফিয়া সুলতানা। জাতীয় নাগরিক পার্টির এনসিপি বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফিয়া সুলতানা রাফি মারা গেছেন। বুধবার 8 এপ্রিল রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার জাতীয় ছাত্রশক্তি বগুড়া জেলার এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাব্বি হাসান মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে হঠাৎ অসুস্থ অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে আইসিইউতে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাফিয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2012-13 সেশনের শিক্ষার্থী ছিলেন। মেধাবী। এদিকে আবু সাইদ হত্যা মামলা, 2 পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় 2 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার 9 এপ্রিল দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা দুজনেই গ্রেফতার আছেন।
এর আগে দুপুর সোয়া 12টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর 2 সদস্য বিচারক মঞ্জুরুল বাসিত ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রাশিদ সহ এ মামলার আসামি। এদিকে গণবিরোধী আইন পাশের অভিযোগ, সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট। গণবিরোধী আইন পাশ করার অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বৃহস্পতিবার 9 এপ্রিল বিকেল 5:56 ওয়াকআউট করেন তারা। বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমান সংসদে বলেন, দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও সংসদে যেসব গণবিরোধী আইন পাশ করা হয়েছে আমরা তার দায়ভার নিতে চাই না। এজন্য সংসদ থেকে ওয়াকআউট করলাম। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে বলেন, আইন প্রণয়নের সব ধরনের প্রক্রিয়ায় অংশ নেয়ার পর এভাবে ওয়াকআউট করার মানে আছে বলে মনে হয় না। আশা করি তারা মাগরিবের নামাজের বিরতির পর আবারও সংসদে ফিরে আসবেন। এর আগে সংসদে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ বিল 2026, সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল 2026, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল 2026 সহ বিভিন্ন বিলের বিরোধিতা করে যুক্তি তুলে ধরেন বিরোধী দলীয় এমপিরা। জানা যায়, এর আগেও বিরোধী দলীয় সংসদ সদস্যরা 2 বার সংসদ থেকে ওয়াকআউট করেন। রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে প্রথম দফা ওয়াকআউট করেছিলেন তারা। এদিকে শেরপুর 3 আসনে কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা জামায়াতের। শেরপুর 3 শ্রীবর্দী ঝিনাইগাতি আসনের স্থগিত জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি সহ নানা অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার বেলা 3:15টার দিকে শ্রীবর্দী উপজেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদুর রহমান। সংবাদ সম্মেলনে জামায়াতের প্রার্থী নাসুদুর রহমান অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে তাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে, পাশাপাশি প্রভাব বিস্তার করে জোরপূর্বক সিল মারা এবং এসবের প্রতিবাদ করায় অনেক কর্মীকে মারধরের ঘটনাও ঘটেছে। সরকারি দলের অধীন নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শেরপুর জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, নির্বাচন চলাকালে কোনো প্রার্থীর পক্ষ থেকে লিখিত অভিযোগ তবা যায়নি। ভোটের শেষ সময়ে এসে ভোট বর্জনের ঘোষণা দেয়া নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার শামিল। নিয়ম অনুযায়ী ভোটের কার্যক্রম চলছে। বেলা বাড়ার সঙ্গে ভোটার বাড়ছে কেন্দ্রে কেন্দ্রে, নারীদের উপস্থিতি বেশি। নির্ধারিত সময়ে আজ সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল 4:30টা পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে শেরপুর 3 আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে এই আসনে নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরে তার ছোট ভাই বাসুবুর রহমানকে প্রার্থী করেছে জামায়াত। বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল। এছাড়া নির্বাচনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের বাসাদের প্রার্থী মিজানুর রহমান কাচি প্রতীক নিয়ে লড়ছেন। নিউজ প্রেজেন্স। এদিকে লেবাননে আগ্রাসনের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দাবি, ইসরায়েল যুদ্ধবিরতির পরও লেবাননে হামলা বন্ধ না করায় গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে আর কোনো জ্বালানি তেলবাহী জাহাজ চলাচল করতে পারছে না। যদিও প্রণালীটি বন্ধ করার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতির 24 ঘণ্টা পার হওয়ার আগেই আবারও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকরের অন্যতম শর্ত ছিল গুরুত্বপূর্ণ এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করা। সেই অনুযায়ী ইরান হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলেও নিয়েছিল। কিন্তু যুদ্ধবিরতি অমান্য করে প্রথম দিনেই ইসরায়েলের হামলায় লেবাননে নিহত হয়েছে 254 জন। ইসরায়েলের এই আগ্রাসনের প্রতিবাদে ইরান আবারও হরমুজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দাবি, ইসরায়েল যুদ্ধবিরতির পরও লেবাননে হামলা বন্ধ না করায় গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে আর কোনো জ্বালানি তেলবাহী জাহাজ চলাচল করতে পারছে না। যদিও প্রণালীটি বন্ধ করার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। যুদ্ধবিরতির ঘোষণার পরও উপসাগরীয় অঞ্চলের অন্তত 3টি দেশে সাইরেনের শব্দ শোনা গেছে, যার অর্থ এসব দেশে এখনও হামলা বন্ধ হয়নি। তবে এসব হামলার ফলে যুদ্ধবিরতি চুক্তি ভণ্ডুল হবে কিনা তা স্পষ্ট নয়।
ইরান জানিয়েছে এই চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের নতুন নীতি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা সম্ভব হবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সাথে মিলে ভূগর্ভে মজুদ সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণে নিউজ প্রেজেন্টস। এদিকে হরমুজ প্রণালীর অনিশ্চয়তায় তীব্র তেল সংকট, চীনের নেতৃত্বে নবায়নযোগ্য জ্বালানিতে ঝুঁকছে বিশ্ব। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধ বিশ্ব জ্বালানি সরবরাহে নজিরবিহীন বিঘ্ন সৃষ্টি করায় বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বিশ্বব্যাপী প্রচেষ্টা ত্বরান্বিত হতে চলেছে। যদিও ওয়াশিংটন ও তেহরান 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে আলোচনা চালাচ্ছে, কিন্তু কৌশলগত এই জলপথটি পুনরায় খোলার বিস্তারিত বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিরোধ রয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত ইতোমধ্যেই আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তায় ব্যাপক আঘাত হেনেছে, যা দেশগুলোকে তাদের অস্থিতিশীল সরবরাহ শৃঙ্খলের ওপর নির্ভরতা জরুরিভাবে পুনর্বিবেচনা করতে বাধ্য করছে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করার আগে তেহরান প্রণালীটি পুনরায় খোলার পর এর মধ্যে দিয়ে চলাচলকারী সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য একটি নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের দাম বাড়াতে পারে এবং অঞ্চলটির ওপর নির্ভরতা কমানোর প্রবণতা জোরদার হতে পারে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতেহ বিরল মঙ্গলবার প্রকাশিত লে ফিগারো পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিস্থিতির বহবরতার ওপর জোর দিয়ে বলেন, অবরোধের কারণে সৃষ্ট বর্তমান তেল ও গ্যাস সংকট 1973, 1979 এবং 2022 সালের সম্মিলিত সংকটের চেয়েও গুরুতর। ইরান যুদ্ধ